নমস্কার, ডিডব্লিউর ফেসবুক লাইভে আমি সময়িতা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা এতক্ষণে জেনে গেছেন আজ 7ই মে কাশ্মীরে 22 তারিখ কাশ্মীরে পহেলগামে আক্রমণ হওয়ার পর আজ 7ই মে ভারত পাকিস্তানের ওপরে পাকিস্তানের 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আক্রমণ হয়েছে, জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক আর্মি অফিসার লেফটেন্যান্ট কর্নেল গৌতম নন্দী। আমরা তার সঙ্গে আজকের এই আক্রমণের স্ট্র্যাটেজি, কিভাবে হয়েছে এই আক্রমণ, কিভাবে সংঘটিত হয়েছে, এরপর কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। আপনাকে স্বাগত গৌতম দা। নমস্কার। আপনাকে প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে, এর আগে আমরা উরির পর, পুলওয়ামা অ্যাটাকের পর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি। আজকের এই জঙ্গি ঘাঁটিগুলির ওপর আক্রমণ কতখানি আলাদা, বা এটা ঠিক কি রকম আক্রমণ বলা যায়? ওকে, প্রথমত নমস্কার সবাইকে। যেটা আমরা শুনে থাকি যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মির কোনো অ্যাকশনের মধ্যে আসে না। আমরা করি রেড, এটাও হচ্ছে রেড। এই স্ট্র্যাটেজিক এই সার্জিক্যাল স্ট্রাইকটা ইজ অ্যান আমেরিকান টার্ম, ইট ইজ নট অ্যান ইন্ডিয়ান টার্ম। এটা আমেরিকানরা ইউজ করে। আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? আমরা এটাকে বলি রেড, যেটাকে অ্যাক্রস দ্য বর্ডার আমরা গিয়ে রেড করি। ওয়ারের সময় অন্য রকমের রেড হয়, এখন একটা টেররিস্ট ক্যাম্পের উপরে রেড হয়েছে। এটা মানে রেড মিন্স গোয়িং স্ট্রাইকিং অ্যান্ড কামিং ব্যাক। 1971-এর পর এই প্রথম 3টে বাহিনী, নৌবাহিনী, বাহিনী এবং আর্মি, স্থলবাহিনী একসঙ্গে কোঅর্ডিনেটেড একটা আক্রমণ করলো। এই 3টে বাহিনী একসাথে আক্রমণ করার পেছনে তো অনেক পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়িত হয় বলে আপনি যদি আমাদের একটু জানান। ওয়েল, আর্মির রোলটা তো একদম ক্লিয়ার আছে। নেভির রোলটা কি হয়, ওরা করাচি পোর্টটাকে একটা ব্লকেজ করে, মানে উইথ দ্য ইন্টেনশন যে বাইরে থেকে কোনো এক্সপোর্টস বা অয়েল বা যে কোনো জিনিস যেটা ইম্পোর্ট করতে চাইছে পাকিস্তান, সেটাকে আটকে দেওয়া। অ্যান্ড এয়ার একটা ডমিনেন্স করে, এয়ার সাপোর্ট করে, আর একটা উই কল ইট এয়ার সুপিরিয়রিটি, মানে যেই জায়গাটাতে অ্যাকশনটা হবে সেই জায়গার মধ্যে কোনো পাকিস্তানি ফাইটার বা কোনো এয়ারক্রাফট আসতে পারবে না, সেরকম একটা সুপ্রিমেসি দেওয়া হয়। মূলত গার্ড করেন, গার্ড, ইটস কাইন্ড অফ আ গার্ড, লাইক এ শিল্ড। আর এটার পেছনে তো অনেক পরিকল্পনা চলে। এই যে 3টে বাহিনীর মধ্যে কোঅর্ডিনেশন, এইগুলো কিভাবে হয়? এটা আমাদের জয়েন্ট চিফের আন্ডারে হয়। আর অ্যাট ভেরি হাই লেভেল স্ট্র্যাটেজিকটা আমরা প্ল্যান করি। প্ল্যান করার পরে যে আর্মি বা যে চিফের যেই ইন্টেন্টটা আছে, যেটা মানে কী করতে চায়, সেইটা বুঝিয়ে দেওয়া হয় জুনিয়র কমান্ডার্সেরকে। আর যে কমান্ডারটা অ্যাকচুয়ালি রেড করতে যায়, ওকে সব কিছু বলে দেওয়া যায় না যে তুমি এদিক দিয়ে যাবে, ওটাকে মারবে, এইভাবে আসবে। দ্যাট ইজ লেফট আপ টু হিম। বাট ওর কমান্ডার কি ইন্টেন্ট আছে, কি করতে চায়, সেইটাকে ফলো করে ইন হিজ ওন ওয়ে। এই যে এই 9টা জায়গায় আক্রমণ শানিয়েছে ভারত, কি রকম ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে আপনি আমাদের যদি একটু জানান। এটা তো অবভিয়াসলি মিসাইল অ্যাটাক হয়েছে। অ্যান্ড কি স্পেসিফিক মিসাইল এটা আমি ঠিক জানি না, আই এম রিটায়ার্ড পারসন, বাট মিসাইল অ্যাটাক হয়েছে এটা বেসিক্যালি। আচ্ছা, এর পরে এই তো আক্রমণ হলো, 9টা জায়গায় আক্রমণ হলো। এর আগে যখন আমরা ওই সার্জিক্যাল স্ট্রাইক, যে রেডটা আমরা দেখেছি, যেটা আপনি বললেন রেড, তারপরে সেটা 1-2 জায়গায় হয়েছে। এখানে 9টা জায়গায় আক্রমণ হয়েছে। এরপর কি ঘটতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, সঠিক কি হবে আমি বলতে পারছি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে, অনুভবে যা আমার মনে হচ্ছে, দের আর সার্টেন শর্ট টার্ম, তারপরে মিড টার্ম আর লং টার্ম স্ট্র্যাটেজিস হয়। এইটা অ্যাট দ্য হাইয়েস্ট লেভেলে প্ল্যানিং হয়। শর্ট টার্ম হচ্ছে যে এই রেটটা যেটা হলো এইটা, বা এরপরে মিড টার্ম হতে পারে বাই গোয়িং অ্যান্ড স্ট্রাইকিং আর্মি ইনস্টলেশনস, মিসাইলস বে, এগুলোতেও করতে পারে ওরা। তার জন্য কি হয়েছে, আমাদেরকে একটু প্রিপেয়ার হতে হয়।
আমাদের একটা হয় ডিফেন্স আর একটা হয় স্ট্রাইক কোর। স্ট্রাইক কোরটা পিছন দিকে পিস স্টেশনে থাকে। যখন এরকম কোনো একটা পরিস্থিতি হয় যেরকম আমাদের অপরাক্রমের সময় হয়েছিল, আমাদের স্ট্রাইক কোরটা ওখান থেকে নিজের পিস স্টেশন থেকে উঠে গিয়ে ওরা একটা ফরওয়ার্ড পশ্চার নেয়, একটা সামনের দিকে চলে যায়। সেখানে গিয়ে তারপরে থ্রু দ্য ডিফেন্সেস ওরা গিয়ে অ্যাটাক করে। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি, যদি আমরা ওদের আর্মি ইনস্টলেশনের উপরে অ্যাটাক করি, ওরা ডেফিনেটলি একটা রিট্যালিয়েট করবে। তার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, তার জন্য আমাদেরকে স্টকিং করে রাখতে হবে, আমাদের অ্যামিনেশন রাখতে হবে। উই হ্যাভ টু কিপ অল দ্যাট রাইট অ্যাট দ্য বর্ডার। আমাদের যে ডিফেন্স নিয়ে বসে আছি, ওয়েদার বি ইট এলসি অর আইবি, ওখানে আমাদেরকে ওই স্টকগুলো রাখতে হবে। তার জন্য একটু সময় লাগে। দিস ইজ মিড টার্ম। Long-term strategies could be like implementation of the Indus Water Treaty. ওটাকে ইমপ্লিমেন্ট করতে আমাদের প্রায় 10 বছর লেগে যাবে। কেন কি ওই জলটা আমরা ডাইভার্ট করব কোথায়? আমাদেরকে ডাইভার্ট করতে হবে, তার জন্য ক্যানাল বানাতে হবে। না ডুইং দ্যাট, হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট আমরা একদম বন্ধ করে দেবো না জল। অবভিয়াসলি উই আর নট দ্যাট কাইন্ড অফ এ নেশন, বাট একটা আমাদের কাছে লাগাম থাকবে, একটা লিশ থাকবে, যেটা বলবো যে তোমরা যদি আবার এরকম কোনো কিছু করো, কোনো স্ট্রাইক করো, আমাদের ট্যুরিস্টদের মারো বা আমাদের উপরে টেররিস্ট অ্যাটাক করো, আমরা জল বন্ধ করে দেবো। যদি না করো, দেবো তোমাকে জল। সো ইটস কাইন্ড অফ আ ক্যারেট অ্যান্ড স্টিক অ্যান্ড আ লিশ অন দেয়ার ফ্রিডম। এটা কার্গিল যুদ্ধের সময় আপনি ডিভিশনাল হেডকোয়ার্টারের অংশ ছিলেন। আপনি ওই অঞ্চলটা খুব ভালো করে দেখেছেন, চেনেন, ওখানে বহুদিন সার্ভ করেছেন, দেশকে রক্ষা করার কাজে ছিলেন। ওই অঞ্চলটা সম্পর্কে যদি আমাদেরকে একটুখানি বলেন। এটা তো আপনারা দেখেইছেন যে ইটস মাউন্টেনাস এরিয়া। আমি ডিভেট কোয়ার্টারে উইন্টার স্টকিংয়ের জন্য মেইনলি অফিসার ছিলাম ফর আ শর্ট ওয়াইল। তারপরে আমার যখন ব্যাটালিয়ন ইন্ডাক্ট হল সিয়াচিনে, আমি সিয়াচিন চলে গিয়েছিলাম। কার্গিল এরিয়া আই হ্যাভ বিন মেনি টাইমস। মানে প্রচণ্ড ভীষণ ডিফিকাল্ট টেরেন, আর গাছপালা নেই, লুজ পেবলের মতন চড়তে গেলে ভীষণ অসুবিধাকর হয়। আর তাছাড়া তো আপনারা সিনেমাতে দেখেছেন তোলোলিং অ্যান্ড অল দ্যাট, ভেরি ডিফিকাল্ট টেরেন, ভেরি ডিফিকাল্ট, ভেরি কোল্ড, কঠিন পরিস্থিতি, -50 অব্দি যায়। এরপরে ভারত কিভাবে নিজেদেরকে রক্ষা করার কথা ভাবতে পারে, কিভাবে নিজেদের সুরক্ষাকে আরো শক্তিশালী করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা অলরেডি ভেরি ওয়েল পজিশন টু ডিফেন্ড আওয়ারসেলভস, অ্যান্ড আমার মনে হয় না দ্যাট দেয়ার উইল বি এ রিকোয়ারমেন্ট যে এটা আরও বেশি এসকেলেট হবে। একটুখানি হবে, তারপরে অ্যাজ ফার আই এম কনসার্ন ইট ইজ নট গোইং টু বি আ ফুল ফ্লেজ ওয়ার অ্যাজ আই সি ইট। বাট যাই হোক, we are well prepared, we are outnumbering them in everything, so we are well prepared. আচ্ছা, আর শেষ প্রশ্ন আপনাকে করতে চাই যে এই 22শে এপ্রিল যে ঘটনাটা ঘটে পেহেলগামে, তারপর ভারত যতবারই নানান রকম স্ট্র্যাটেজি নিয়েছে, পাকিস্তানও তার প্রত্যুত্তরে এটা বলেছে, বারবার বলেছে, বিবৃতি দিয়ে স্টেটমেন্ট করে জানিয়েছে যে ভারত আক্রমণ করতে পারে। তার কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই পাকিস্তানের সঙ্গেও, পাকিস্তানের ভেতরেও সেই নিয়ে কথাবার্তা চলেছে। তারপরেও এই 9টা জায়গায় 9টা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করা, এটা কি করে সম্ভব হলো? এটা বাস্তবায়ন হলো কি করে? দেখুন, আমাদের কাছে অলওয়েজ একটা স্ট্র্যাটেজি আর একটা প্ল্যান থাকে যে আমাদের এই কন্টিনজেন্সি বা এরকম একটা যদি পরিস্থিতি হয়, তাহলে আমরা এইরকমভাবে ওটা জবাব দেব। নাও যদি আমাদের একদিক দিয়ে অ্যাটাকটা আসে, সেই দিক দিয়ে আমরা অ্যাটাক করি না, আমাদের প্ল্যান থাকে তার অন্য দিক। যেরকম ধরুন, যদি নশেরা জেএনকে সেক্টর থেকে যদি অ্যাটাক আসে ওদের, তাহলে আমরা পুশ করবো হয়তো রাজস্থানের সাইড থেকে, আমরা কাউন্টার অ্যাটাকটা করব। কিন্তু এরা এই 7খানা জায়গাটা কী করে ডিফেন্ড করতে পারলো না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কে এরা যে সমস্ত ইনস্টলেশনরা ডিফেন্ড করতে পারবে। আর আমরা এমনভাবে চুজ করি টার্গেটগুলো যেখানে আমরা জানি যে ওরা ইজিলি রিএনফোর্সমেন্ট পাঠাতে পারবে না, বা ওরা ওটাকে বাঁচাতে পারবে না, ওদের কাছাকাছি কোনো আর্মি ইনস্টলেশনস নেই। সেইভাবে অনেক মেটিকুলাস প্ল্যানিং আছে, আর আমাদের সেটা সারা জীবন চলে। সবসময় আমাদের একটা প্ল্যানিং চলে যে আমাদেরকে কাউন্টার বা আমাদের কিছু যদি অ্যাকশন করতে হয়, তাহলে আমরা কী করে এটাকে উপরে কাউন্টার অ্যাটাকটা করবো বা কাউন্টার অ্যাকশন নেব। সো দিস প্ল্যানস আর অলওয়েজ উইথ আস।
মানে সেই পরিকল্পনা নিশ্চয়ই এখনো চলছে, দু দেশের তরফে নিশ্চয়ই চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কর্নেল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আমাদেরকে এই কথাগুলো জানানোর জন্য। আমরা আজকে ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আমরা এর পরেও আরো স্ট্র্যাটেজি নিয়ে, আর্মি স্ট্র্যাটেজি নিয়ে বা অন্যান্য সমস্ত যুদ্ধের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ক্যামেরায় সুব্রত গোস্বামীর সঙ্গে আমি সময়িতা, DW।